আমি সুশোভন শুরু করছি আজকে ন্যাশনাল নিউজ 24x7। মদ গাঁজা হেরোইন খেয়ে এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ। রাতভর বোমাবাজি দেগঙ্গার গাংনিয়া গ্রামে। মুসলিমের বাড়ি ওই হিন্দু পাড়া, ওখানে একটা মুসলিম বাড়ি আছে। দেখেন আঙুলে দেখা পেপারের গায়ে পটাশিয়াম তো গেলাম এখানে পটাশিয়ামে জল ওর মধ্যে জল দেওয়া যায়, জল দিয়ে বোম বাঁধে? না বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হয়েছে বলেন, বৃষ্টি হয়েছে আর ওই ওরকম কালার বোমটা কই, বোমটা যেটা রে লাগবে। চলে আসেন, সবাই চলে আসেন। খুব মর্মান্তিক বিষয়। আমাদের এই গ্রামে কিছু লোক, তারা সমাজ বিরোধী, সন্ত্রাস সৃষ্টি করার জন্য, তাদের তো লকডাউনে কোনো কাজ নেই, তারা এখন মদের ব্যবসা করছে। সারা গ্রামের যুবকরা খারাপ হয়ে যাবে। মদের সাথে আরও যে সমস্ত নিষিদ্ধ ড্রাগ আছে, হিরোইন থেকে শুরু করে গাঁজা থেকে শুরু করে সমস্ত কিছু তারা বিক্রি করছে গ্রামে। তো আমরা কি করলাম, আমরা যারা গ্রামের সাধারণ মানুষ, আমরা তাদের বলেছিলাম যে ভাই এইগুলো করিস না, গ্রাম খারাপ হয়ে যাবে। তারা যখন কথা শুনছে না, তখন আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন আসলো, এসে ওরা যারা ব্যবসা করছিল, এই সমস্ত মদ গাঁজা হিরোইন এই সমস্ত বিক্রি করছিল, তাদের বাড়ি রেড করার পরে একজনকে নিয়ে যায় পুলিশ হেফাজতে। নিয়ে যাওয়ার পরে রাতের বেলা আমাদের ওপরে ওই যারা যে সমস্ত ছেলেরা এইসব ব্যবসা বাণিজ্য করছিল, মদের ব্যবসা হিরোইন গাঁজা বিক্রির ব্যবসা, এরাই আমাদের হিসাবে দেখলেন তো বাড়ির উপরে এসে বোম মেরে গেল। কতগুলো বোম্বিং করেছে ও গণনা সঠিক আমাদের জানা নেই, তবে আমার মনে হয় যা আওয়াজ রাত্রে শুনেছি, রাত্রে 1:10-15 তখন বাজে, কিছু না হোক 20 থেকে 30 খানা বোম্বিং আমাদের মোটামুটি হয়েছে বলে আমাদের ধারণা। পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশের আমরা দ্বারস্থ হয়েছি। আমাদের প্রশাসন বলছে যে তোমরা কোনো অসুবিধা হবে না, তোমরা সকালে আমাদের পুলিশ স্টেশন দেগঙ্গা পুলিশ স্টেশনে চলে আসবে, আপনাদের কি আছে সমস্যা, কি অভিযোগ আছে আমরা আবার খতিয়ে দেখব। কি নাম আপনার? আমার নাম কাজী খুরশিদ আলম। আমফানের সময় প্রচুর গাছ ভেঙেছে, সেগুলি কোথায় গেল? 3 দিনের মধ্যে সব দপ্তরের রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী। আমি প্রথমেই প্রভাতকে যেটা বলবো, যে প্রভাত এমনিতে ভালো কাজ করে এবং ও জল ধরে তো এক্সেলেন্ট কাজ করেছে, এবং ইরিগেশন জেনে শুনেই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে ইরিগেশন জল ধরো এগুলোর মধ্যে একটা মোটামুটি কোরিলেশন থাকে। আর আমার যারা ইঞ্জিনিয়ার আছেন বা যারা অন্যান্য দায়িত্বে যারা আছেন, চিফ ইঞ্জিনিয়ার বিভিন্ন ডিপার্টমেন্টের, তারাও কিন্তু খুব ভালো কাজ করে। এবং অনেকে ইচ্ছে থাকলে উপায় হয় না যদি টিম লিডার ঠিক না হয়। টিম লিডার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এবং টিম লিডার যদি অনেস্ট হয় এবং টিম লিডার যদি রিয়েলি কাজটা করতে চায়, তাহলে কিন্তু অনেক শক্ত কাজও হয়ে যায়। ইট ডিপেন্ডস অন টিম লিডার। আমার এটুকু বিশ্বাস আছে যে প্রভাতের আন্ডারে আপনারা যারা চিফ ইঞ্জিনিয়াররা আছেন এবং আপনারাও দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং করছেন, আপনারা এই কাজটা সম্পূর্ণভাবে একটা পরিবারময়ের মতো এই কাজটা করতে পারবেন। গভর্নমেন্ট আপনাকে পুরো সাপোর্ট দেবে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই আমরা ইরিগেশনের নামে বাঁধ সারাচ্ছি, প্রতি বছরই ভেঙে যাচ্ছে। তা প্রতি বছরই যদি আমার হাজার লক্ষ কোটি টাকা যদি চলে যায় জলের মধ্যে, তাহলে আমি জলকে বাঁধবো কি করে? জল তো আমায় বেঁধে ফেলছে। এই অবস্থায় আমার যেটা কাজ হচ্ছে, সেই কাজটা হচ্ছে আমি দেখব আমার টাকাটা যাতে ভালোভাবে কাজে লাগে। যেখানে টাকাটা কাজে লাগবে আমি সেক্ষেত্রে এই কাজটা করব। আমার যেখানে টাকা কাজে লাগবে না
আমি জানি আবার ভেঙে যাবে, সেখানে আমি অন্য আশ্রয় নেব। আমরা যেমন 5 কোটি ম্যানগ্রোভ বসিয়েছি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে। আমি গতকালও ফরেস্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এবং এনভায়রনমেন্টের বিবেক কুমারের সাথে কথা বলেছি। তোমরা বিবেক কুমারের সাথেও একটা রিলেশন রাখো। ওরাও কিন্তু সুন্দরবন থেকে শুরু করে মানে উত্তর, দক্ষিণ এবং মিদনাপুর ঢেলে ওরা কিন্তু ম্যানগ্রোভও লাগাবে। এবং ভারিবাটি বলে যেটা আছে, যে গাছটা, একটা গাছ আছে যেটা ঘাসের মতো দেখতে বড় বড় হয় এবং ওটা কিন্তু মাটিটাকে শক্ত করে রাখে। ওইটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রামটার মধ্যে এটা আসবে যে প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়ক, প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়ক। তার মানে একটা হচ্ছে তুমি ইট বালি চুন ইউজ করছো, কংক্রিট, আর একটাতে তুমি প্রকৃতিকে ইউজ করছো। প্রকৃতির দুর্যোগকে রুখতে গেলে প্রকৃতিকেই তোমায় কাজে লাগাতে হবে, এবং সেই জন্য ম্যানগ্রোভ বলো। তারপরে অনেক জায়গায় গতবার আমফানে যেটা হয়েছিল, অনেক গাছ কাটা হয়েছিল, প্রচুর গাছ রেস্কিউ করা হয়েছিল, সেই গাছগুলো কোথায় গেল? আমি বলেছিলাম ওই গাছগুলো যেগুলো নদী ভেঙে যায়, ওই সব জায়গায় যদি ওই মোটা ওই গাছগুলো নিয়ে গিয়ে ফেলা যায় তাহলে কিন্তু অনেকটা নদী ভাঙন আটকানো যায়। কিন্তু সেই গাছগুলো গেল কোথায়? সেই গাছগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট তুলে নিয়ে যায় কখনো, কলকাতা কর্পোরেশন তুলে নিয়ে যায় কখনো, পিডব্লিউডি তুলে নিয়ে যায় কখনো, ইরিগেশন তুলে নিয়ে যায় কখনো, কোনো কিন্তু হিসেব থাকে না। এর মধ্যে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা উচিত। আমি চিফ সেক্রেটারিকে বলবো যে আমফানের গাছগুলো কোথায় গেল, সেই গাছগুলো ঠিকমতো ইউজ হয়েছে কিনা। ফাইন্যান্স সেক্রেটারি অলসো উইল টেক কেয়ার, হ্যাভ এ লুক, এবং সেক্ষেত্রে কথা বলে নাও কারা গাছটা দেখ। প্রবলেম কি হচ্ছে, 3-4টে গ্রুপ করে আমরা যখন কাজ করছি, কেউ কিন্তু দায়িত্বটা নিচ্ছে না, ফলে দায়বদ্ধহীনতার পরিচয় হচ্ছে না। দায়বদ্ধহীনতায় আমরা ভুগছি। এটাকে একটা দায়িত্ব নিতে হবে। এনভায়রনমেন্ট ফরেস্ট যে কাজটা করবে গাছে, বা দায়িত্ব নিতে হবে যার যত গাছ আছে এক জায়গায় জড়ো হবে। অল দ্য ফরেস্ট যেখানেই রাস্তায় পড়ে গেছে, কেটেছে, আমফান তো কয়েক মাস আগে হয়েছে, গাদা গাছ পড়েছে সেই সময়। কলকাতায় তো কয়েক হাজার গাছ মানে এখানে ওখানে পড়েছে, যার জন্য আমি 5 লক্ষ ম্যানগ্রোভ পোতালাম। সেই গাছগুলো কোথায় কি অবস্থায় আছে, এবং সেগুলো বিক্রি করে দেওয়া আছে না আছে? কারা গাছ তুলেছিল? ও কেএমসি তুলেছিল। কারা গাছ তুলেছিল? মিউনিসিপ্যালিটি তুলেছিল। কারা গাছ তুলেছিল? আরবান ডিপার্টমেন্ট তুলেছিল। কারা গাছ তুলেছিল? ফায়ার ব্রিগেড গাছ তুলে, কিন্তু ওদের দিয়ে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টগুলোকে জিজ্ঞেস করো, জাস্ট আস্ক দ্য রিপোর্ট উইদিন 3 days। আমি এখন আর এটা সহ্য করবো না যে বসে আছি রিপোর্টের ওপরে। নো, নট দ্যাট। উইদিন 3 days আমি রিপোর্ট চাই। তারপরে সেগুলোকে কীভাবে কাজে লাগাবে সেটা প্রভাত, বিবেক এবং ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে দ্যাট ইউ ডিসাইড। একটা এরিয়া আছে, 2টো বান আছে বড়, একটা 11ই জুন আছে, সেটা অত বড় নয়, কিন্তু বৃষ্টির ওপরে যদি বান হয় তাহলে কিন্তু সেটা ডবল হয়ে যায়। 26-এর বানটা কিন্তু বড় বান আছে, আবার একটা ভরা কোটাল আসছে। তার আগে কিন্তু এনভায়রনমেন্টের যে কাজগুলো আমাকে 12 তারিখেও কিছুটা আছে, 12 তারিখের আগেও কিছু করে ফেলতে হবে, এবং 26 তারিখের আগে তো অবশ্যই করে ফেলতে হবে। আর তারপরে আমাদের এখানে বৃষ্টি হলে যেটা আমাদের ফেনোমেনা ফেস করতে হয়, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে সব জলটা আমাদের এখানে এসে ঢোকে, সেটা তোমাদের কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। আমি কিন্তু ফুটফাট করে এখনো জল ফেলতে দিই না। আগে যেমন কাউকে না জানিয়ে জলটা ছেড়ে দিত, ফলে হাজার হাজার মানুষ মারা যেত। আমরা এখন একটা সিস্টেম করে দিয়েছি 24x7। সেই জন্য তোমাদের আজকে ডেকে ব্রিফ করে দিয়েছি, সেটা আমরা করে দিয়েছি যে তুমি কত জানাও, তোমার কতটা ভর্তি হয়েছে, তুমি কতটা ছাড়তে চাও। এবার আমরা আমাদের কতটা ছাড়লে ডুববে না বা আমি রেজিস্ট করতে পারি সেইটুকু আমি ছাড়তে বলি, তার বেশি কিন্তু আমরা ছাড়তে দিই না। সেরকম আমাদেরও তো কতগুলো ড্যাম আছে, যেমন ওই মুকুটমণিপুর থেকে শুরু করে ম্যাসেঞ্জার থেকে শুরু করে আমাদেরও আছে, ওদেরও আছে, ঝাড়খণ্ডের তেনুঘাট আছে। সুতরাং এইসব দেখে নিয়ে এটা একটা ভালো করে করতে হবে। দীঘাটা একটা প্ল্যান তৈরি করতে হবে। দীঘায় যে খুব বেশি টাকা লাগবে তা কিন্তু নয়। মৎস্যজীবী একটা আলাদা, ইরিগেশন একটা আলাদা, বাঁধ ভেঙে নোনা জল ঢুকে গেছে একটা আলাদা। কিন্তু মাথায় রাখতে হবে দীঘার যে বিউটিফিকেশনটা নষ্ট হয়েছে, এটা তোমাদের কি করতে হবে? ওখানে কিছু পাথর উঠে গেছে,
যেখানে বসে আমরা আড্ডা মারি, সমুদ্র দেখা যায়, টুরিস্টরা বসে। ওই যে আমরা 3.5 কিলোমিটার একদিকে, আরেকদিকে 3.5 কিলোমিটার করেছি, কিন্তু ইরিগেশনের একটা ব্রিজ হয়নি বলে 7 কিলোমিটার হচ্ছে না। এই ইরিগেশনের ব্রিজটা আজ 4-5 বছর ধরে পড়ে আছে এবং প্রতিবার টাকা চলে যাচ্ছে। ওই ব্রিজটা ইমিডিয়েট করতে হবে। আর ওই 7 কিলোমিটার রেঞ্জটাকে ধরে ওখানে এমনকি যে চেয়ারগুলোতে পাবলিক বসতো, চেয়ারগুলো পর্যন্ত চলে গেছে সমুদ্রে এই ঝড়ে। আর কি হয়েছে, যেমন ধরো আমি যদি তোমাদের একে বোঝাতে পারি, ধরো আমরা সমুদ্রটা তো দেখলাম, এটাও সমুদ্র, ধরো সাপোজ ধরো ওপরেরটা সমুদ্র, তার পাশে যে দেখালাম আমি জাস্ট গ্রাফিক করে, এটা হচ্ছে বসার জায়গা, এইটাই হচ্ছে পাথওয়ে কাম। এখানে আমরা বড় বড় পাথর দিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সৌন্দর্যায়ন করেছি। সেই পাথরগুলো সমুদ্র থেকে অনেকটা কেটে বাদ চলে গেছে। সব ওইটা পুরোটা কিন্তু ভাঙেনি, এটা কিন্তু ভুল। আমি নিজে নিজের চোখ দিয়ে দেখে এসেছি। পুরোটা ভেঙে চলে গেছে তা নয়। ধরো একটা পাথরের বড় মার্বেল উড়িয়ে নিয়ে গেছে, কিন্তু 4টে পাথর ঠিক আছে, সেগুলো একটু মজবুত করতে হবে। আর কি হয়েছে, পাথওয়েটার এপাশে যেটা আমি দেখিয়েছি, এই যে এটা হচ্ছে পাথওয়ের পাশে, এখানে চেয়ার দিয়ে সাজানো ছিল, সেইগুলো সেটা ছিল সি হকের পাশে, মানে আমাদের যে দিঘি বাড়িটা হয়েছে সেইখানটায়। এইখানটায় কি হয়েছে, এখানে আমাদের অনেক চেয়ার পাতা ছিল, মানে এখানে চেয়ার পাতা ছিল, হকারসদের দোকান ছিল, হকারসদের দোকান এই পাশের সাইডে, এখান দিয়ে চেয়ার পাতা ছিল, ভর্তি চেয়ার পাতা ছিল, হকার ওই পাশটা হকারদের দোকান ছিল সাইড দিয়ে। কারণ যখন আমি ওটা বিউটিফিকেশন করেছিলাম তখন হকারদের আমরা একটা পার্মানেন্ট স্ট্রাকচার করে দিয়েছিলাম, প্রায় 700 হকারকে আমরা দোকান দিয়েছিলাম, 700 বা 1000 এরকম একটা হবে। কিন্তু এই চেয়ারগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে। এই চেয়ারগুলো কিন্তু একটাও নেই। সেগুলো ঠিক আছে, তুমি বানাও, তুমি মোটা কাঠের বা পাথরের বানাও, যাতে পাথরের বানালে উড়ে যেতে না পারে দেখতে হবে। দীঘার মধ্যে যে বোল্ডারগুলো ছিল, আমি দেখলাম পাথরের এটা ঠিক আছে, কিন্তু বোল্ডারগুলো নেই, বোল্ডারগুলো এপাশ ওপাশ উড়ে চলে গেছে বা কিছু একটা হয়েছে। সুতরাং এই কাজটা করতে হবে। আর হকারদের মার্কেটের ওই দিকটা করতে হবে। আর এই সৌন্দর্যটা, ওখানে একটা বিশ্ব বাংলার দোকান ছিল কাপে হাউসের মতো, সেইটাও উড়ে চলে গেছে। সেটা দেখে নাও কারা করেছিল। এগুলো প্রাইভেট শপস হবে, প্রাইভেট শপস। আমার গভর্নমেন্টের যেটা ছিল, আমার এই ব্রিজটা এখানে ধরো তুমি দেখতে পাচ্ছ আমি ব্রিজ করেছি, ধরো একটা পাথর উঠে গেছে, এটা ঠিক আছে, একটা উঠে গেছে, এটা ঠিক আছে, এইরকম দুটো উঠে গেছে, দুটো ঠিক আছে, এরকম এটা চোখে দেখলে বুঝতে পারবে। আর এটা হচ্ছে আমার এখানে চেয়ার পাতা ছিল, পুরো চেয়ার পাতা ছিল, সুন্দর বিউটিফিকেশন করা ছিল। সেই জায়গাটা পুরো এমনি, এটা ঠিক আছে কংক্রিটটা, কিন্তু পাথওয়েটা ভেঙেছে। এবার পাথওয়ে কেন ভেঙেছে, পাথওয়ে ভেঙেছে তার কারণ দেখো, আমি তো এক্সপার্ট না, ইঞ্জিনিয়াররা বলতে পারবে। পাথওয়েটা ভেঙেছে, কিছু পাথওয়ে যখন ভেঙেছে আমি দেখছি বড় বড় ওই ফেবার ব্লক দিয়ে যেগুলো করে, সেই ফেবার ব্লকগুলো ভেঙে পড়ে আছে বা সেগুলো উঠে গেছে। কীরকম, ধরো আমি সাপোজ আমি কোনো একটা কাজ করছি, আমি পুঁতি দিয়ে বা কোনো কিছু দিয়ে আঠা দিয়ে আটকাচ্ছি, আমি কিছু একটা তৈরি করছি। যেমন আগেকার দিনে মেয়েরা ময়ূর টয়ূর নানা রকম তৈরি করতো, পুঁতি টুতি দিয়ে আঠা দিয়ে আটকাতো বা সেলাই করতো, দুটোর মধ্যে একটা। আঠা দিয়ে আটকেছে কিন্তু নিচেটা খোদাই করেনি, এটা কিন্তু যারা করেছে তাদের দোষ। এটা নিয়ে এনকোয়ারি হওয়া উচিত। মানে পাথরগুলো উঠে পড়ে আছে, নিচেটা আমি দেখছি কংক্রিট। তার মানে কি, আমরা যেমন পিচের উপরে পিচ ঢালি, ওই যে পাথরটা আগে ছিল পুরনো যে কংক্রিটের, সেইটাকে কিন্তু খোদাই করেনি, সেটাকে তো গর্ত করবে ভালো করে বসানোর জন্য। ইট বসানোর আগে কি করি আমরা, সিমেন্ট, চুন, সুরকি, যারা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার আছেন জানান, তারা সেগুলো বসায়, তারপরে তো ইটটা বসায়। এটাই তো ফাউন্ডেশন হয় ভালো করে, তারা তো ফাউন্ডেশনই হবে না বাড়ির, ফাউন্ডেশনটাই রং। ফেয়ার ব্লকে যেটা হয়েছে। সুতরাং এটা দীঘায় যিনি সিই আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, তাকে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। আপনি আছেন দীঘার চিফ ইঞ্জিনিয়ার, আপনি আছেন, আপনি ব্যাপারটা পুরো দেখেছেন? হ্যাঁ, আপনি পুরো ব্যাপারটা দেখেছেন? আমি যেটা বললাম তার সাথে আপনার কি অভিমত?
মানে আপনি নিজে কি দেখেছেন একটু বলুন। হ্যাঁ ম্যাম, আপনি যেটা বলেছেন সেটা ঠিক। আমরা এটা টেক আপও করেছি অলরেডি, কাল থেকে আমরা টেক আপ করছি রিপেয়ার করতে। তার মানে রিপেয়ার করলে কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে, এটা নয় যে তোমাকে ফুললি ড্যামেজ হয়ে গেছে তোমার খরচা করতে হবে। রিপেয়ার করলে কিন্তু কাজটা হয়ে যাবে, কিন্তু যখন রিপেয়ার করবে তখন দেখে নেবে এই ভুলটা যেন আর না থাকে। ম্যাম ম্যাম একদম একদম দেখুন। আর ইরিগেশনের যে ব্রিজটা বাকি আছে, যেটার জন্য 3.5 কিলোমিটার যুক্ত হতে পারছে না, 7 কিলোমিটারের একটা মেরিন বিচের মতো আমরা একটা তৈরি করছি দীঘায়। একটা ব্রিজ ইরিগেশন ডিপার্টমেন্ট আজকে 3-4 বছর ধরে ফেলে রেখে দিয়েছে। আমি যখনই জিজ্ঞেস করি বলে আগামী 6 মাসে, আবার জিজ্ঞেস করলে বলে আগামী 6 মাসে, আবার বলে আগামী 6 মাসে। 6 মাস কবে শেষ হবে আমায় বলতে পারেন? ওয়াই ইট ইজ নট প্রায়োরিটি? আর ওখানে যেগুলো সিএসকে আমি যেটা বলবো, ওখানে যেগুলো যেহেতু দীঘা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন, এখন আমি কাউকে করিনি, আমি উইথড্র করে নিয়েছি, এখন সিএস দেখছে এটা। আলাপনকে আমি দায়িত্ব দিয়েছিলাম, কারণ আলাপন তখন সিএস ছিল বলে। এইটা সিএসকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই হকারদের বাড়িগুলো হাউসিং ডিপার্টমেন্ট থেকে বা আরবান ডিপার্টমেন্ট থেকে বা দীঘা ডেভেলপমেন্ট যেটা অথরিটি আছে, দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে ওই বাড়িগুলো করে দিতে হবে, ওই দোকানগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে পুরো এই জোনটা জুড়ে। কারণ ওখানে কিন্তু মনে রাখতে হবে গরিব লোকেরাই ব্যবসা করে খায়, এবং ওখানে লক্ষ লক্ষ লোক আসে, ওদের খাবারটা জোটায় কিন্তু গরিব লোকগুলো। মন্দারমণিতে যেমন সব হোটেলগুলো চলে গেছে, সেটা ওদের নিজেদেরও দোষ আছে, কারণ ওরা একদম সমুদ্রের মধ্যেখানে ঢুকে গেছে প্রায়। আপনি সমুদ্রকে অত্যাচার করবেন, সমুদ্র আপনাকে সবসময় ক্ষমা করবে না। ইউ ক্যানট টেক আস গ্রান্টেড, নেচারকে আপনি গ্রান্ট করে নিতে পারেন না। সুতরাং এখন যখন আবার ওরা করবে, তখন ইরিগেশন ডিপার্টমেন্ট কিছু না একটা বলে দেবে যে দেখুন এতটা বাদ দিয়ে করুন প্লিজ, তা নাহলে আবার কোনোদিন আপনার ডুবে যাবে। আপনার ভালোর জন্যই বলছি। পুরোটা ডুবতে চান না নিজের মধ্যে ব্যবসা করতে চান? আপনি বিজনেস করুন, আমরা চাই, আমাদের কোনো প্রবলেম নেই। আমার মনে হচ্ছে আমি একটা দীঘা তমলুক রেলওয়ে করে দিয়েছিলাম, তাতে 600টা হোটেল তৈরি হয়েছিল দীঘায়। দীঘা ইজ সো রিচ নাও, এবং সেই জন্য প্রচুর মানুষের খাবার দাবার আছে, ডাব থেকে শুরু করে, ডাবওয়ালা থেকে শুরু করে, শশা বিক্রেতা থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের পেটের উপার্জন হয়। সুতরাং তাদের কিন্তু আমার হেল্পটা করতে হবে। আর দরকার হলে যারা গরিব লোক ডাব টাব বিক্রি করে, কি আছে কিছু হকারদের ওই যে গাড়িগুলো, হকার্স যে ছোট ছোট ট্রলি, যেগুলো কর্পোরেশন একবার তৈরিও করেছিল, 4টে করে চেয়ার দিয়ে মুভেবল, যেটা ওই কিছু হকারদের ট্রলি দিয়ে দিলেই হয়ে গেল। আপাতত যখন তোমরা বাড়িগুলো তৈরি করবে, মানে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির বাড়িগুলো যে তৈরি করবে, ওই দোকানগুলো একই কায়দায় আগে যা ছিল তাই, ততদিন ওরা কি করবে, ততদিন ওদের যদি তুমি ধরো 800-1000 আছে, 1000টা ট্রলি দিয়ে দাও, তাহলে ওখানে আপাতত বসে ওরা এক সাইডে বিজনেস করুক, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। আরেকটা করতে হবে, দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে ওই দিঘি বাড়িটা, সৈকত দীঘা সৈকত থেকে শুরু করে ওখানে প্রচুর পাবলিক ঘুরতে যায়, অনেক গেস্ট যায়। ওখানে কারা কাজ করছে কি করছে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। এগুলো কিন্তু দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে প্লিজ টেক আপ দিস। বলো প্রভাত, এবার তুমি বলো তুমি কিভাবে। এখানে বিদ্যাধরী নদী সবচেয়ে বেশি ভেঙেছে, এবং বিদ্যাধরী নদী আমি ভিডিওতে ছবি তুলছিলাম, এখনো জল যাচ্ছে গ্রামে। ওই বিদ্যাধরী নদী যে ভেঙে গেছে, ওই নদীর জলটা কিন্তু গ্রামে গিয়ে ঢুকছে, এবং তাতে জমিগুলো প্লাবিত হয়েছে। পুরো এলাকার পর এলাকা প্লাবিত হয়ে গেছে। আমি তো চোখে দেখেছি, আমার কাছে টোটাল ভিডিওতে তোলা আছে। আমি হারোয়া, সন্দেশখালী থেকে শুরু করে, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে, পাথর প্রতিমা, গোসাবা থেকে শুরু করে, একেবারে সাগর থেকে শুরু করে দীঘা, কন্টাই, খেজুরি, নন্দীগ্রাম টোটালটাই ডুবে আছে। ইটভাটা থেকে শুরু করে পানের বুরুজ টোটালটাই ডুবে আছে। এগ্রিকালচারাল ল্যান্ড পুরো ডুবে আছে। আর নোনা জলে আমার শস্য নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা ওখানে একটা স্বর্ণ ধান, যত তাড়াতাড়ি জলটা ক্লিয়ার করা যাবে তত তাড়াতাড়ি আমি শস্যটা বাঁচাতে পারবো। সুতরাং ইমিডিয়েট কাজটা এমার্জেন্সি বেসিসে করতে গেলে তোমাদের যদি ম্যান পাওয়ার বেশি দরকার হয়, 100 দিনের কাজের লোকেদের কাজে লাগাও। কেন বলছি, কনভার্জেন্সে 100 দিনের কাজের লোক উইল বি এ গুড আইডিয়া। কনভার্জেন্সে 100 দিনের কাজের লোককে কাজে লাগাও, লোকাল লোকেদের কাজে লাগাও, এবং তারা কাজ করলে দেখবে তুমি ম্যান পাওয়ার। শোনো, ডেলিগেশনে কি করে, যখনই তুমি 20 লাখ ছিলে, কারণ আমি রেলে তো 3 বছর কাজ করে এসেছি,
সবচেয়ে বড় টেন্ডার আমি সামলে এসেছি। এরা কি করে, যখনই টাকাটা কম হয় তখন টেন্ডারটা ভেঙে দেয়। ধরো 30 লাখ টাকা খরচ, ও কি করে 20 দুটো জায়গায় ভাগ করে দিল। এইটা না করে একদম পুরো, এটা হচ্ছে আরেকটা মানে চাতুরতা, টেন্ডার প্রসেসকে ম্যানিপুলেশন করা। ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য ইয়েস, সেটা মনোজ পন্থ ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে তোমাকে যেটা অ্যালাউ করবে, আমার মনে হয় ওদের একটা এমার্জেন্সি কাজগুলো করবার জন্য অ্যালাউ করা উচিত। আর আমি এটা বিশ্বাস করি, অফিসাররা কেউ খারাপ নয়, এমপ্লয়িজরাও খারাপ নয়। তুমি একদম যারা ইঞ্জিনিয়ার আছে তোমাকে ফুল সাপোর্ট দেবে, তুমি ফুল সাপোর্ট নিয়ে কাজটা করবে। কারণ অফিসারদের একটা সুযোগ আছে, তাদের মাথা থেকে কোনো বোঝা থাকলো না যে টাকা তুলতে হবে, আর তাদের মাথায় কোনো বোঝা থাকলো না যে কেউ তাকে তার মুখটা বন্ধ করবে। এখানে কাজটা ভালো করে করবার জন্য টোটালি ডেডিকেটেড, এবং ডেডিকেটেডলি তোমার সাথে কাজ করবে। এটাই একটা এক্সপার্টস কমিটি তোমরা তৈরি করো। প্রতি বছরই দেখো, নয় বুলবুল, নয় আমফান, নয় সুনামি, নয় আয়লা, নয় এই কি যেন হলো ইয়াস, কেউ না কেউ আসছে, প্রতিবার ধমকি দিয়ে চলে যাচ্ছে, আর টাকাগুলো জলেই চলে যাচ্ছে। সুতরাং এর জন্য তোমার একটা 20 ইয়ার্সের মধ্যে ভাঙবে না, বা 10 ইয়ার্সের মধ্যে ভাঙবে না। তোমাকে এইভাবে, তুমি যদি আফটার 10 ইয়ার্স মনিটরিং করো, তুমি যাকে দেবে কাজ 10 ইয়ার্স তাকে দেখতে হবে। এই রকম ধরনের কিছু একটা ভাবো, এবং একটা এক্সপার্টস কমিটির ওপিনিয়ন নাও যারা নদী বিশেষজ্ঞ, যে কি করে এটাকে আরো বেশি করে রক্ষা করা যায়। যেখানে তুমি জানো যে তোমার ভাঙবে, তোমার কিছু করার নেই, সেখানে ওই ম্যানগ্রেভার লাগাও না। ওই ভারী গাপ ভাট কি বলছে, ও অনেক ভালো কাজ করে, ওগুলো ভীষণ ভালো কাজ করে। তোমার দুটো সাইড, একটা কংক্রিটে কাজ করবে আর একটা করবে না। যেটা না করবে সেখানে তোমাকে লাস্ট অপশানটা নিতে হবে, যে অপশানে তোমার টাকাও যাবে না, টাকা কম যাবে, বাট কাজটা হবে। আমাদের ওই ম্যানগ্রোভ যেটা আমরা 5 কোটি লাগিয়েছি সুন্দরবনে আমফানের পর, এটা আমার 6.5 কোটি টাকা লেগেছে ম্যান পাওয়ারের জন্য। গাছটা তো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট দিয়েছে, এবং ওরা আবার দেবে। ওদের ম্যান পাওয়ারটাও 100 দিনের কাজে সেই জন্য লাগবে। ওদের সাথে ওটাও দেখে নিন। প্লাস আপনি যেটা ম্যানগ্রোভের কথা বলছেন, ইটস এ গুড প্রপোজাল। এবং ভারী ঘাট যেটা বলছে, এটা আপনাদের পুরো হেল্প করবে ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্টের, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের টাকা আছে, ওদের বলো ম্যানগ্রোভটা ওরা লাগাবে, ঠিক আছে? ওরা যেমন 5 কোটি যদি সুন্দরবনে লাগিয়ে থাকে, আরও 5 কোটি সুন্দরবনে লাগাবে। দরকার ওকে বলো যে আরও 5 কোটি উত্তর 24 পরগনা লাগাতে। 15 কোটির প্রজেক্ট দাও, 5 কোটি সুন্দরবন, 5 কোটি তোমার দক্ষিণ 24 পরগনা, 5 কোটি উত্তর 24 পরগনা, 5 কোটি দীঘা দিয়ে দাও। তাহলে তুমি দেখবে দীঘা, খেজুরি, নন্দীগ্রাম ওই জায়গাগুলোও বেঁচে যাবে। এবং এটা তো অলরেডি এক্সপার্টস কমিটি অলরেডি রিপোর্ট দিয়েছে, দেখে নাও। আমার মনে হয় চিফ সেক্রেটারি যেটা করতে পারে, যে তুমি একে বিবেককে ডেকে, আর আমাদের চিফ ইঞ্জিনিয়ারদের যারা আছে ডেকে, ফরেস্ট আর এনভায়রনমেন্ট দুটোকে, আর পঞ্চায়েত 4-5 জন মিলে বসে, আলাপনকে ডেকে নাও, গোপালিকাকেও ডেকে নাও, ডেকে নিয়ে তোমরা একটা মিটিং করে নাও, আরেকটু কম্প্রিহেন্সিভ। আমি চাই না বেশি টাইম খরচা হোক, এটা তোমরা কালকেই করে নিও, বেশি টাইম দিও না, সকালের দিকে করে দিও। এই চা দেবেন আমাদের, বলুন আর কি বলার আছে। ভালো ভালো বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। মাটির বাদে হবে না, হবে না। মাটির রসগোল্লা তাহলে তো লোকে খেত, মাটির রসগোল্লা তো আমরা খেতে পাই না, ওটা দেখাবার জন্য ঠিক আছে। পাকা বাদে যেতে হবে। আর ম্যানগ্রোভ যেটা বলেছে কম্পালসারি, ওইটা করতে হবে। ওটা আমার 2 নম্বর অপশান, কারণ এটার সাথে ওটা কাজে লাগছে, আর দুটো একসাথে হলে ধাক্কাতেও কিছু হচ্ছে না। এটা একদম ঠিক। ম্যানগ্রোভ, ঝাউ গাছ, এই সমস্ত আমাদের বেশি করে ম্যানগ্রোভ আর ভারী ভাট, এই দুটো গাছ, এটা এক্সপার্টরা বলবে, একদম নিশ্চিন্তে বলবে। এবং এই মিটিংটা তোমরা করে নাও। আর তাতে দুটো ডিপার্টমেন্টে টাকা কোথা থেকে আসবে, ম্যানগ্রোভ আর ভারী ভাট যেটা লাগাবে সেটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ওদের টাকা থেকে। ফরেস্টও আছে, এনভায়রনমেন্টের পলিউশন বোর্ড আছে। আমি এগুলো সব জানি, এতদিন ধরে কাজ করছি, জানবো না? তোমাদের অনেকটাই আমি জানি। সুতরাং এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে, পলিউশন কন্ট্রোল বোর্ড, কল্যাণ রুদ্র চেয়ারম্যান আছে, এবং ওখানে বিবেক কুমার আছে। সুতরাং একদম রোশনি গেছে। সুতরাং ওটাকে ওদের দিয়ে করাবে। এই ফান্ডটা কিন্তু তোমাদের দিতে হবে না, এটা ইয়েস হ্যাঁ পিএনআর, আর 100 দিনের কাজ পিএনআরডি ফান্ড দেবে, আর ওদের টাকার ফান্ডটা দেবে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল বোর্ড। বাকিটা তোমরা করবে। তাতে কি টাকাটা তুমি 3টে ভাগে ভাগ করতে পারলে, একবারে তোমার এনা পড়লো না।
বলুন, আপনাদের কারো কিছু বলার আছে? চিফ ইঞ্জিনিয়ার আর 5 জন আছেন আপনারা, আর কারো কিছু বলার আছে? আমি সঞ্জয় কুন্ডু হাওড়াটা আমার দেখছি, হাওড়া যে কটা আমাদের বিট করেছিল সেগুলো আমরা অলরেডি চেক আপ করে ওই উলুবেড়িয়ার দিকে, উলুবেড়িয়া এবং খানাকুল, এপাশ ওপাশ, খানাকুল, শ্যামপুর 1 2, উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া, রূপনারায়ণ নদীর এটা। হ্যাঁ, আমরা অলরেডি চেক আপ করে নিয়েছি। আশা করছি সামনে যে 11 তারিখ পোর্টাল আছে তাতে যাতে একদমই না দোষে সেটা আমরা চেষ্টা করবো। খানাকুল আরামবাগের দিকটাও দেখবেন, কারণ এটা হয় কি, একটা উদয়নারায়ণপুর এপাশে আর ওপাশে খানাকুল, দুটো দিকই যায় একসাথে, আর ওটা ভীষণ ফোর্সটা ভীষণ বেশি। রূপনারায়ণ ফোর্স আমি নিজের চোখে অনেকবার দেখে এসেছি তো, বাপরে বাপ। আমরা তো জল ধরো করে অনেকটা এখন কম আসে, যে জলটা আছে বন্যার, যখন ঝাড়খণ্ড ছেড়ে দেয়। আগে কিন্তু অনেকটা বেশি আসতো। তারপরে ওখানকার লোকেরাই আমাকে একটা রিপোর্ট দিয়েছে যে দিদি দেখছেন তো এবারে 1 কিলোমিটার কম এসছে। তাই বললাম 1 কিলোমিটার কম কি করে এলো? বললো যে ওই যে চেক ড্যাম করেছেন আপনারা, চেক ড্যাম, নদীবাঁধ আমরা করেছি না, চেক ড্যামগুলো 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আর অনেক জল ধরো আমরা পুকুর কেটেছি, ফলে জলটা ওখানে জমে যায়। আর আগামী দিনে তো আমাদের ডিবিসি, আমরা তো এটা থেকেও খরচ করতে পারি। নিম্ন দামোদর যেটা অববাহিকা অঞ্চলের যে প্রোগ্রামটা আছে 2,500 কোটি টাকার, যেটা আমরা সমস্ত এমবাঙ্কমেন্ট থেকে শুরু করে, আমরা কালভার্ট থেকে শুরু করে, বাঁধ রিপেয়ারিং থেকে শুরু করে, লোয়ার দামোদর ব্যারেজ যেটা একটা স্কিম আছে, লোয়ার দামোদর ক্যানেল স্কিম, তাতে 2,500 কোটি টাকা আমরা খরচ করছি। সেইটা থেকেও কিছুটা নেওয়া যেতে পারে। দ্য সেম প্রোগ্রাম, এটা হচ্ছে 4টে জেলার। আবার এটা মনে হয় সম্ভবত হুগলি আছে, বর্ধমান আছে, পশ্চিম বর্ধমান ওদিকটা আছে, কিন্তু এদিকটা নেই। বাঁকুড়া আছে, কিন্তু এই বাঁকুড়াও অনেক সময় হয়। হ্যাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় নেই। মিদনাপুর পশ্চিমেও কিছুটা করতে হবে, কারণ ওই দিকটায় কিছু শিলাবতী টিলাবতী দিয়ে ভাঙে। জানি, আমি ঘাটাল মাস্টার প্ল্যান করিনি। কিন্তু আমরা ওই কাজটা তো করে দিয়েছি অলরেডি। ওই যেটা আরেকটা মাস্টার প্ল্যান যেটা, হ্যাঁ কাদি মাস্টার প্ল্যান না, নিকাটটাও না, আরেকটা আছে। না 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 ঘাটাল, না ঘাটাল আলাদা। আরে যেটা আমরা দিয়ে নাম বলো না, কেলেঘাই, ওটা তো আমরা 750 কোটি টাকা খরচ করেছি। কেলেঘাই কপালেশ্বরী, তাতে তো অনেক জায়গা বেঁচে গেছে। মিদনাপুর পশ্চিম আগে আমি দেখতাম পুরো মানে মেন হাইওয়েতে জল উঠতো, ওইটা হওয়ার পর এটা অনেকটা সেফ হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের কোনো জায়গা থেকে টাকা জোগাড় করতে হবে। এটা কিভাবে, ফাইন্যান্সের তো জানা আছে কি সোর্স আছে, বাইরের থেকেও যদি সফট লোন পাওয়া যায়। এই একটা হচ্ছে সাগরের ব্রিজটা, এই দুটোর জন্য আমরা, আর সুন্দরবন মাস্টার প্ল্যানের একটা প্যাকেজ, এই 3টের জন্য যদি আমরা ব্যবহার করতে পারি। অনেকে তো এনভায়রনমেন্টের জন্য দেয়, সুতরাং ইটস এ গ্রিন এনভায়রনমেন্ট প্রজেক্ট। গ্রিন এনভায়রনমেন্ট প্রজেক্টের নাম করে দেখো যদি একটা, আমরা চেম্বার্সকেও বলতে পারি এক একটা বিচের দায়িত্ব তোরা নিক না, এক একটা বিচের দায়িত্ব এক একটা চেম্বারের নাম দিয়ে করুক। কালকে মিটিংয়ে প্রস্তাবটা রাখো। আপনার রিটায়ারমেন্ট করতে কতদিন বাকি আছে এখনো? ও অনেক দিন আছে এখন, অনেক কাজ করার সময় পাবে। যারা ভালো কাজ করবে, ইঞ্জিনিয়ারদের একটাকেও ছাড়বো না, যারা ভালো কাজ করবে, কারণ অভিজ্ঞতার একটা দাম আছে। সেইটাই তো বলছি, এখনই বলবে না কাকে বলছে কি বলছে, তাহলেই কেউ না কেউ কেচে দেবে, ঘেচে দেবে। এগুলো মনের মধ্যে রাখো, আর নিজেরা লুকিয়ে লুকিয়ে এগুলো করো। আমি চাই কাজটা হোক, কাজটা কেউ ঘেটে দিক, এটা আমি চাই না। আমাদের কাজ আমাদেরই করে দিতে হবে, আমাদের সংসার আমাদেরই সামলাতে হবে। তাহলে ঠিক আছে, প্রেসের কি ইরিগেশন নিয়ে কোনো কোয়েশ্চেন করার আছে? এটা ইরিগেশন ডিপার্টমেন্টের, আগামী দিন যাতে বন্যা না হয়
হলে অবশ্য আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা, তবুও আমরা একটা স্কিম নিয়েছি প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়ক, প্রকৃতির সাপোর্ট আমরা নেব, প্রাকৃতিক জিনিসের সাহায্য নেব, এটা আমরা একটা স্কিম নিয়েছি। সুতরাং এই ইরিগেশনের ব্যাপারে যদি কারো কিছু কোয়েশ্চেন করার থাকে করতে পারেন, নো আদার কোয়েশ্চেন নাও, দিস ইজ এ গভর্নমেন্ট মিটিং। And please don't ask any question about Arapan Bandyopadhyay. The case is over now. Chapter is over now. শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, দেখো মাইকে কোনো প্রবলেম আছে। আপনি যখন বলছিলেন অডিও কাজ পাইনি, না না, দীঘার ব্যাপারে প্ল্যানিং তৈরি করার জন্য যেটা ভেঙে গেছে সেটাকে রিপেয়ার করবার জন্য প্রভাত মিশ্র, যিনি ইরিগেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, তাকে চার্জ দেওয়া হয়েছে। এবং দীঘার ডেভেলপমেন্ট অথরিটি থেকে যে হকারদের দোকান টোকান সব ভেঙে গেছে যেগুলো সমুদ্রের ঝড়ে, সেগুলো চিফ সেক্রেটারি নিজে দেখবেন ফ্রম যেটা দীঘা ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে। कोई ऑडियो का कोई प्रॉब्लम हो रहा है, देखो क्या है। पहले ऑडियो ठीक करने दो, जस्ट वेट। इको হচ্ছে আমার মনে হয়, কেউ হয়তো চালু করে রেখে দিয়েছে। দেখো হ্যাঁ, এখন ঠিক আছে, বলুন, বলিয়ে। नवीन पटनायक ने कितनी दिया सभी उनको इको एक्सप्लेनेशन और गवर्नमेंट ने उसको सरप्राइज किया है, आपको भी चुके लिखी है सभी सीएम ने। नवीन जी मेरे को कल रात में फोन किया था, उन्होंने भी फोन किया था। केरला का चीफ मिनिस्टर भी चाहते हैं, उन्होंने भी चाहते हैं कि सेंट्रल गवर्नमेंट फ्री वैक्सीन दे, और स्टेट गवर्नमेंट को क्यों प्रोक्योरमेंट करने बोलता है। स्टेट गवर्नमेंट कैन नॉट डू इट, इट इज द सेंट्रल गवर्नमेंट, दे शुड हैव सेंड द वैक्सीन टू द स्टेट गवर्नमेंट, एंड स्टेट गवर्नमेंट को इसको फ्री ऑफ कॉस्ट में देना चाहिए। वी डू एग्री विथ दिस प्रपोजल, एवरीबॉडी इज एग्रीड। केरला का चीफ मिनिस्टर भी लेटर भेजा। শোনা যাচ্ছে না ঠিক মতো, অডিও কিছু একটা প্রবলেম ক্রিয়েট করছে। প্লিজ এগুলো আমি যেটা জানি না সেটা নিয়ে এই ধরনের হট করে কোয়েশ্চেন করবেন না। কে একটা গিয়ে কমপ্লেন করলো, তিনি নিজে ঠিক আছেন তো? সব কমপ্লেন উইদাউট এনকোয়ারি এসব হয় না। হেলথ ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্ট দেখবে। মেডিকেল কলেজ নিজে আছে, মেডিকেল কলেজ নিজের ব্যাপারটা ভালো বোঝে, মেডিকেল কলেজ নিজে দেখবেন। কারো একটা কথা শুনে এক্ষুনি পলিটিক্যাল স্ট্যান্ড নিতে হবে, আমি পলিটিক্যাল স্ট্যান্ড নেব না। যেটা লিগাল স্ট্যান্ড, দ্যাট স্ট্যান্ড দে হ্যাভ এনাফ পাওয়ার উইথ দেয়ার হ্যান্ডস, দ্য মেডিকেল কলেজ অ্যান্ড দ্য হেলথ ডিপার্টমেন্ট, তারা দেখবে। বলুন। MIS today has said that they are coming up with the plan so that by 2021 December all of the people in the country will get vaccinated. Do you think is it possible? কি বলছে? আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। Oh, that is just a hoax. I don't think that वो तो पहले से ऐसा ही बोलता है ना। पहले बिहार में इलेक्शन का चुनाव का पहले बोला था कि आफ्टर चुनाव हम सबको
वैक्सीन कर देगा 100%, अभी भी नहीं किया, कुछ नहीं किया। तो ऐसा वो लोगों ने कहता है कुछ जिसमें कोई महत्व नहीं होता है कि अगर यू सी ऑलवेज यू मस्ट रिमेंबर द क्रेडिबिलिटी इज द कमिटमेंट्स। इफ यू डोंट हैव द कमिटमेंट्स only you raise the issue to satisfy the people for the temporary, but temporary solution is not the solution. It's a pollution. It may be for easy for bhashan, but it is not for easy for the work. If we give the vaccine to all the people, it automatically it will take 6 months or 1 year, because you have to give the vaccination crores of people. India 140 crores, the 100 crores, 140 crores millions, 100 crores and 40 millions people are there. So it is not a small matter. So without knowing the details, even they are not sending the vaccine to the state government, and ऐसे ही कह देता है कि हम दिसंबर का अंदर कर देगा। दिसंबर होने से 6 महीने टाइम लगेगा, तो 6 महीने में कितना है स्टेट का पास में नहीं है। जो आता है तुरंत फिनिश हो जाता है, बहुत कम देता है। हमारा जैसे 10 करोड़ हमारा पब्लिक है, पीपुल्स है, लेकिन हमको कितना हम वैक्सीन हम खरीद किया अपना से, स्टेट गवर्नमेंट का फंड से भी हम 150 करोड़ का रुपया को हम खरीद किया वैक्सीन, उसमें हमारा अभी तक 1.4 करोड़ हुआ, लेकिन कितना बाकी है आप देखो। आपको तो नंबर काउंटिंग करना चाहिए ना, कैसे होगा? देने का भी एक तरीका होता है, 1-2 डोज लेने का भी एक टाइमिंग होता है। कोविड जिसको होता है उसको साथ साथ में वैक्सीन नहीं देता है, कोविड होने का कुछ दिन बाद में देने पड़ता है। ये तो डॉक्टर ठीक करता है। काजे दिल्ली से जो बोल दिया है वो कुछ बोल देता है, लेकिन करते नहीं है। बहुत आसानी है बोलने के लिए, लेकिन हम लोग चाहते हैं कि सेंट्रल गवर्नमेंट मस्ट गिव द वैक्सीन टू द स्टेट, एंड दे मस्ट प्रोक्योर द वैक्सीन फॉर द स्टेट गवर्नमेंट, एंड दे मस्ट गिव द फ्री ऑफ कॉस्ट टू एवरी स्टेट फॉर द इंडियन पॉपुलेशन। There myself, Navin Patnaik, Kerala Chief Minister, Arvind, everybody is together. Even Uddhav also, the others also. मैंने बोला है कि अभी इसका बारे में हम कुछ नहीं बोलेंगे, कि जब वो रिटायर किया है उसका साथ जो चल रहा है, the government will give full। বেআইনি কাজের সঙ্গে যুক্ত আলাপন বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলাপন বাবু 2020 সালে যখন কোভিড প্যান্ডামিক শুরু হয়, তারপরে হেলথ মেটেরিয়াল পারচেজ করা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অনিয়মের কথা বলেছিলেন। সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আলাপন বাবু, তদন্ত কমিটির। সেই রিপোর্টটা আমি বিরোধী দলনেতা হিসাবে প্রকাশ্যে আনার দাবি করছি। আমি দাবি করছি অন্ডাল এয়ারপোর্ট, সেখানে 2300 একর জমি কৃষকের কাছ থেকে নেওয়া হয়েছিল। সেই কমিটির দায়িত্বে ছিলেন আলাপন বাবু। সরকারের ইকুইটি শেয়ার প্রথমে 11, পরে 26, পরে 47% করা হয়েছে। সরকার এত টাকা সেখানে লোন দিয়েছেন, তার সুদ এবং আসল তো দূরের কথা, সুদও পর্যন্ত আসেনি। এই সমস্ত ভাবে অনেক বেআইনি কাজের সঙ্গে সরকারের সঙ্গে আলাপনবাবু যুক্ত হয়ে গেছিলেন। তাই আলাপনবাবুকে রক্ষা করার জন্য মরিয়া প্রয়াস মুখ্যমন্ত্রী, আর আলাপনবাবুরও মরিয়া প্রয়াস মুখ্যমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করে সংবিধানের বাইরে যাও। ইয়াস বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের অজুহাত দেখিয়ে যারা শোকজ করছে তারা তো আগে দায়ী। ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথম দায়ী করা উচিত নির্বাচন কমিশনকে, ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথম দায়ী করা উচিত রাজনৈতিক দলগুলোকে, যারা মানুষকে মৃত্যুর মুখে নির্বাচনের সময় বাড়ি বাড়ি গিয়ে কলাপাতায় খেত, খাটিয়ায় বসে থাকতো, একটা নেতাকে দেখা যাচ্ছে। এবং এদের উদাসীনতা তো স্বাভাবিক, এটা তো চায় না বাংলার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। এদের দয়ায় বাংলার মানুষ বেঁচে নেই, বাংলার মানুষ মাথা উঁচু করে থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছে। ঠেলে 8 দফায় নির্বাচন করে এক দিনে 100-150 করে শহরাজ্যবাসী যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে যাদের অপদার্থতার কারণে, তারা তো প্রথম দায়ী। ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি লাগু করা উচিত কারোর, আমি তো মনে করি প্রথমে ভারতের প্রত্যেকটা নির্বাচন আধিকারিক যারা দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট লাগু করা উচিত। যে কটা রাজনৈতিক দল বিধিভঙ্গ করেছে, ইনক্লুডিং আমাদের, আমি মনে করি
প্রথমত আমি মনে করি যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু করা উচিত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লাগু করা উচিত, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগু করা উচিত, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লাগু করা উচিত, নির্বাচন কমিশনগুলোর বিরুদ্ধে নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে লাগু করা উচিত। যারা 22 তারিখ 24 তারিখ অবধি যখন দিনে ভারতে দৈনিক 4 লাখ 4.5 লাখ কেস হচ্ছে, আর বহিরাগতরা এসে মধ্যপ্রদেশের নেতা, দিল্লির নেতারা 50,000 লোক নিয়ে রোড শো করছে, তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু হবে না কেন? কেন্দ্রীয় সরকার যদি নিরপেক্ষ হয় তাহলে আপনি আমাকেও চিঠি দিন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিন, কিন্তু বারণ করছে না, হওয়া উচিত। কিন্তু যে আজকে মানুষের জন্য কাজ করছে এবং এমন একটা সময় যেখানে বাংলা উভয় আমি বলবো সংকটের সম্মুখীন, একদিকে কোভিড পরিস্থিতি আর একদিকে যশের মতো ভয়ানক ঘূর্ণিঝড়, সেখানে রিলিফ, রিহ্যাবিলিটেশন, রিস্টোরেশন ওয়ার্ক যারা করছে, যার নেতৃত্বে কোভিড টাস্কফোর্সগুলো কাজ করছে, যার নেতৃত্বে এই সাইক্লোনের টাস্কফোর্সগুলো কাজ করছে, তাকে দিল্লিতে অ্যাটাচ করে দেওয়া, তাকে ডিজাস্টার ম্যানেজমেন্টের অজুহাত দেখিয়ে শোকজ করা। আরে আপনারা নিজেদের মুখটা আয়নায় দেখুন, আজকে এই নির্বাচন কমিশনের চূড়ান্ত ব্যর্থতার জন্য কত লোক মারা গেছে। যেন বাংলায় 8 দফায় নির্বাচন হবে, আজকে বাংলায় তৃতীয় ওয়েভ ভারতবর্ষ জুড়ে এ চালু করলো, এ তো নির্বাচন কমিশনের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার নিদারুণ উদাহরণ তো আমরা দেখেছি। তাই দ্বিচারিতার কোনো জায়গা নেই। চ্যারিটি বিগিনস অ্যাট হোম একটা কথা আছে না, আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করার আগে তারা নিজেরা নিজেদের মুখটা আয়নায় দেখে নির্বাচন আধিকারিকদের করুক, মুখ্য নির্বাচন আধিকারিককে শোকজ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীকে করা উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকে করা উচিত, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার। যেখানে মানুষকে আবেদন রেখে প্রধানমন্ত্রীর বলা উচিত যে আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, রাস্তায় বেরোবেন না, কোভিড বাড়ছে, সেখানে প্রধানমন্ত্রী এসে বলছে যে এত বড় সভা আমি জীবনে দেখিনি, আমার খুব ভালো লাগছে। এটা আমাদের দুর্ভাগ্য দেশবাসী হিসেবে, এই দ্বিচারিতার জায়গা নেই। না, সেটা মুখ্যমন্ত্রী বলেছে ইতিমধ্যেই, সেই জন্যই তার টাস্কফোর্স তৈরি করে আমি বললাম যেটা, যে একটা চিরস্থায়ী ব্যবস্থা আমাদের করতে হবে। এখন জলের প্রেশার এত, জলের প্রেশার নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বলেছেন, এবং তদন্ত হবে এই নিয়ে। মানুষের জীবন আমাদের কাছে সবার আগে, মানুষের জীবন নিয়ে যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে মানুষের জীবন নিয়ে কেউ ছেলে খেলা করে, তাকে স্পেয়ার করা হবে না। আমরা দেখেছিলাম যে কেন্দ্র সরকার টাকা দেওয়ার ক্ষেত্রে একটা উদাসীনতা দেখিয়েছে, এবার ইয়াসের ক্ষেত্রেও দেখছি কোনো রকম উচ্চবাচ্য না, এ তো আমরা বরাবরই বলেছিলাম, না নির্বাচনের সময় যে বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, তো প্রমাণিত। আপনি দেখুন কাকে দেখতে পাচ্ছেন। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকুন ন্যাশনাল নিউজ 24/7। যাবার আগে আবার সকলকে মনে করিয়ে দেব, করোনা সচেতন থাকুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং সরকারের নির্দেশিকা মেনে লকডাউন পালন করুন।